ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন মিউজিক। না, এই শব্দটি ডিকশনারির কোথাও ঘাটলে আপনারা পাবেন না, কারণ শব্দটি আমাদের সৃষ্টি। আপনারা জানেন আমরা সংবাদ নিয়ে কাজ করি, কিন্তু আমাদের আজকের এই আয়োজনে আমরা সংবাদ দিয়ে কাজ করছি সঙ্গীতের মানুষদের নিয়ে। মোট কথা, সঙ্গীতে যাদের ভূমিকা অসামান্য, যাদেরকে আমরা আজীবন সঙ্গীতের জন্য সম্মান জানাই, আমরা আজকে ঠিক সেরকমই একজন গুণী সঙ্গীতের মানুষকে, কিংবদন্তি তুল্য সঙ্গীতের শিল্পী, সঙ্গীতের কারিগর, আমি যাকে বলি সঙ্গীতের সুরের কথাশিল্পী, ঠিক সেরকম একজন মানুষকে আমরা ডেকেছি, সামিনা চৌধুরী। ঈদ মোবারক। ঈদ মোবারক আপা। তুমি একটু বেশি বলছো আমার না, সম্বন্ধে। আমি সেই ছোট থেকেই, শুধু আমি না, আমরা যারা কৈশোর থেকে বা আপনার গান নিয়ে যে জিনিসটি সবচেয়ে আমাদের ভালো লাগে সেটা হচ্ছে সেই ছোট থেকে যারা আপনার গান শুনছে শুরু থেকে, আবার যারা বয়স্ক মানুষ, হ্যাঁ, তারাও আপনাকে পছন্দ করে। আমরা আপনার গানের শুরুটা নিয়ে আমি শুরু করতে চাই না, আমি শুরু করব কিছুটা কমপ্লেইন, অভিযোগ, এটা দিয়ে। কারণ আমরা জানি যে ঈদের অনুষ্ঠানে আপনাদের ডাকা হয়, সুন্দর সুন্দর কথা বলা হয় যে আপনার গান আমাদের ভালো লাগে, আমার ভালো লাগে, কিন্তু আমি চাইবো আজকে আপনার কাছ থেকে কিছু কথা আমি বের করে নিয়ে আসতে, অন্যরকম কথা। হ্যাঁ, তো শুরুটা আমরা ঝগড়া দিয়ে শুরু করতে পারি। আমি শুনেছি আপনি প্রচন্ড ঝগড়া করেছেন, সেই ছোট থেকে ঝগড়ার মধ্য দিয়ে আপনি গান শুরু করেছেন, এবং আমাদের প্রিয় শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের সাথে আপনার ঝগড়া দিয়ে গান শুরু হয়েছে, টিল নাও সেই ঝগড়াটা চলছে। আমরা সেই কাহিনী শুনবো। দর্শক, এই ঝগড়ার মধ্য দিয়ে কিন্তু অসম্ভব রকম কিছু সুন্দর সুন্দর গান আমরা পেয়েছি এই সঙ্গীত পরিচালক এবং এই সঙ্গীত শিল্পীর মধ্যে। আমরা সেই কাহিনী একটু শুনতে চাই আপা। না, ঝগড়াটা কি আসলে, এগুলো ঝগড়া না তো। আমি তো ছোটবেলা থেকে খুব কি বলবো, একটু অলস টাইপের ছিলাম, খুব আদরে আদরে, একটু আদর বলতে আমার সব কাজ সবাই করে দিত, আমি কোনো কাজ করতাম না। আচ্ছা। তো সেরকমভাবে একটু রাশভারী টাইপের ওইভাবে বড় হয়েছি, আর খুব কম কথা বলতাম। তারপর যখন বড় হলাম, বড় হওয়ার পরে প্রথমেই তো আলাউদ্দিন চাচা আমাকে গান করান। শুরুটাই আমার ভীষণ সুন্দর একটাই ছিল, যেহেতু ভাবিনি যে গান হবে আমাকে দিয়ে কখনো। তো তারপরেই আমার গান গাওয়ার ইচ্ছা ছিল না, তো যার জন্য আমার কোনো ওই চাহিদাটা তৈরি হয়নি আমার নিজের ভিতরে। তারপরে তো বুলবুল ভাই এসে আমাকে যখন কিছু প্রশ্ন করলো, মানে জিজ্ঞেস করলো, তুমি কি আমার এই গানটা গাইবে, এই গানটা গাইবে। কত সালে? মানে এটা 82 সাল। 82 সাল। আমি আবার একটু রোবট টাইপের। আচ্ছা। মানে তুমি আমাকে যে প্রশ্নটা করবে সেটারই উত্তর আমি দিব, আমি 7-5 ভাবি না। ঠিক আছে। আমাকে উনি প্রশ্ন করেছে যে তুমি কেমন গান গাইবে, তা এখন একটা গান গাইতে হলে তো গানটা আমাকে দেখতে হবে। তা আমি সেটাই বলেছি যে হ্যাঁ, আমি গানটা আগে দেখবো, সুরটা শুনবো, তারপর আমার ভালো লাগলে আমি গাইবো। তা আমি তো জানি উত্তরটা এই হবে, তুমি আমাকে ওটা বলো না। আমি এখনো কিন্তু এরকম রোবটের টাইপ। তো উনি তো মহা খ্যাপা খেপলেন, উত্তর তো আমি ঠিক দিয়েছি কি না। তারপরে সে কয়েকদিন পর আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলল যে তুমি এতটুকু মেয়ে, তোমার এত সাহস, তুমি আমাকে বলো যে আমার গান পছন্দ হবে, কথা পছন্দ হবে, তারপর তুমি গান গাইবে, এই ধরনের। তার আমিও তো খুব খেপে গেলাম, কারণ আমার ঘুম আবার খুব প্রিয়। আচ্ছা। আমাকে ঘুম থেকে তুলে নিয়ে ফোনটা ধরানো, মানে আমার ঘুম ভেঙে আমাকে ফোন ধরতে হলো না। একটা রিউমার শোনা যায় যে আপনাকে ঘুমের রানী ডাকা হতো, এরকম একটা। তা আমার তো মহা, মানে এত রেগে গেলাম। আমি বললাম যে আপনারও তো সাহস কম না, আমার ঘুমটা ভাঙায় আপনি আমাকে এই রকম কথা আমাকে আপনি বলছেন, এরকম কথা আমাকে উল্টা বলছেন আপনি। তাহলে তো রেগে টেগে গেলাম একদম। পরে আবার অ্যান্ড্রু কিশোর আমাদের ঠিকঠাক করলো যে না, সামিনা একটু আছে। তারপরে যখন দেখলাম যে আমার বুকের মধ্যে এখানে আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো, এত সুন্দর সুন্দর গান উনি তৈরি করেছেন। কীর্তনাঙ্গিকের গানও করেছেন আপনি। কীর্তনের কিছু গান ছিল, তারপর কাম অন ড্যান্স উইথ মি, হ্যাঁ, আবার একদম ওয়েস্টার্ন টাইপের গান ছিল, অনেক ধরনের গান উনি। মানে আমরা ওই ছবিটাতে আমি শুধু শিল্পী ছিলাম, অ্যান্ড্রুদা ছিল, আর সুরকার গীতিকার ছিলেন উনি। আমরা একটি ছোট্ট বালিকার কথা শুনবো, ছোট্ট মেয়ের কথা শুনবো,
যে রঙিন ফ্রক পরে রঙিন একটা জামা পরে ঝাড়ু দিচ্ছিল বাসার আঙিনা, ঠিক সেরকম একটা সময়ে ওই বাসার সামন দিয়ে যাচ্ছিলেন এক সঙ্গীত পরিচালক। উনি জেনেই যাচ্ছিলেন, কারণ উনি জানেন এই বাসার সে ছোট্ট মেয়েটি খুব গুণী মেয়ে, খুব ভালো গান করে। তারপর সেই সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী সেই ছোট্ট মেয়েটির মাকে রিকোয়েস্ট করে মেয়েটিকে নিয়ে যান, নিয়ে স্টুডিওতে নিয়ে গান করান। সেই গানগুলো পরবর্তীতে বিখ্যাত গান। একেবারেই সাদামাটা, কিন্তু সেই ঘটনাগুলো যে এখন এত স্মৃতিময় এবং এতটাই কি বলবো জীবন্ত সম্পদশালী হয়ে যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমরা তো দু বোন খুব সাদামাটা জীবনে আমরা বড় হয়েছি, খুব সিম্পল, ভেরি সিম্পল। তো ঘর ঝাড়ু দিচ্ছি, গান গাচ্ছি, খুব মজার এটা। হ্যাঁ, আলাউদ্দিন চাচা আসলেন, উনি ওনার পাবলিকা গাড়িটা নিয়ে, আচ্ছা, হ্যাঁ, নিয়ে এসে বললেন, ভাবি ভাবি, মানে আম্মাকে তো সবাই খুব পছন্দ করতো। আচ্ছা, মাহমুদুর নবীর বউ হচ্ছে সবার ভাবি। ভাবি, হ্যাঁ আলাউদ্দিন ভাই কি খবর? বলে হ্যাঁ ভালো আছি আলাউদ্দিন, আজকে ভাবি বসবো না, আমি আজকে আসছি আপনার মেয়েকে নিয়ে যেতে। আচ্ছা, চলো সুমা চলো। তো আমি তো কি ব্যাপার? বলে হ্যাঁ তুমি চলো, গান করতে হবে। আলাউদ্দিন চাচা, আমি তো গান গাই না। আচ্ছা, চলো না তুমি চলো। এই বলে টলে, মানে আমার তো গান গাওয়ার সত্যি কোনো শখ নেই তখন। কারণ তখন তো আপনি নাটক করতে চান। নাটক নিয়ে আমি প্র্যাকটিস করছি মহা ইয়েতে। ফেরদৌসী মজুমদার হচ্ছে আমার প্রিয় অভিনেত্রী, তাকে আমি পুরাটুকুই ফলো করতাম। আচ্ছা, তো খুবই অনিচ্ছা সত্ত্বেও গেলাম, যে তারপর তো উনি আলাউদ্দিন চাচা আমাকে তুলে দিল জন্ম থেকে জ্বলছি মাগো গানটা। মানে জন্ম থেকে জ্বলছি দিয়ে জন্ম হলো আপনার সঙ্গীতের। জন্ম হলো আমার, হ্যাঁ। তো একটা বাচ্চার কণ্ঠে যাবে গানটা, বলে তুমি এটা গাও। তা আমি বললাম আচ্ছা ওকে, গেয়ে দিলাম। আচ্ছা, গেয়ে দেওয়ার পরে এখন যদি দেওয়া হতো তাহলে কিন্তু অনেক টেনশন করতাম, কারণ গানটা যেমন নিচে ছিল তেমনি অনেক চড়ায় ছিল। একটা বাচ্চার জন্য গান গেতে হবে, দুঃখে বাচ্চাটা মানে টাকা পয়সা চাচ্ছে সবার কাছে, গানটা সিকোয়েন্সটা এরকম অনেক ভাবতাম, তখন না ভেবেই কিন্তু গেয়ে দিয়েছি। এই তো গিয়ে দিয়ে চলে আসছি। এসে আসার কয়েকদিন পর আবার আলাউদ্দিন চাচা এসছেন, বলে যে ভাবি আপনার মেয়েকে দিয়ে তো গান হবে না। বলে যে আমার সত্যি আলাউদ্দিন ভাই, তাই না? মানে আমার মা তো নিজে গান করতেন। আচ্ছা, হ্যাঁ, মায়ের তো লতা মঙ্গেশকরের মতো মায়ের গলা ছিল, হ্যাঁ, তারপরেও মায়ের শান্তি ছিল না যে মায়ের গলা ভালো না, সেজন্য মা গান করেনি। হ্যাঁ, তো খুব দুঃখ পেয়ে বলে কি না না, মানে আপনার মেয়ের, ছোট মেয়ের বাচ্চার গান হবে না, তাকে নায়িকার গলায় গান করতে হবে। তখন আম্মাও ঠিক এই জিনিসটাই করেছে। আচ্ছা, তারপরে তো আবার গেলাম, যাবার পরে এখন আলাউদ্দিন চাচা হারমোনিয়াম নিয়ে বসছেন, নিজে নিজেই কথাটা বসালেন, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি। তারপরে লাইনগুলো আমজাদ চাচা লিখলো, আমজাদ হোসেন যিনি গীতিকার। এই গানটির জন্য স্পেশালি আপনি বাচসাস পুরস্কার পেয়েছিলেন, এবং এটা সম্ভবত বাংলাদেশের সবচেয়ে অল্প বয়সী কোনো সঙ্গীত শিল্পীর প্রথম পুরস্কার। হ্যাঁ, আমার তাই মনে হয়, কারণ আমি ভাবতেও পারিনি। প্রথমটা যাওয়া ভেবেছিলাম, পরে যে আমার বুকের মধ্যেখানে ওই গানটার জন্যও পাবো, সেটার জন্য আমি মানে প্রিপেয়ার্ড ছিলাম না। কারণ একসাথে 5 বছরের ওরা পুরস্কার দিয়েছিল, তো তার মধ্যে 2 বছর পেলেন সাবিনা ইয়াসমিন, 1 বছর রুনা লায়লা, আর 2 বছরের জন্য আমি পেলাম। তো দ্বিতীয়বার পাওয়ার পরে আমি তো পুরা এমন হয়ে গেলাম, ওখানে ইমোশনাল হলাম, কান্নাকাটি করে চোখের পানি ফেলে আমি অলমোস্ট পড়েই গেলাম। তারপরে অ্যান্ড্রুদা আমাকে ধরলো, ধরে আমার ছোট বোন যেখান থেকে গান মানে শেষ করলো সেখানে আমি শুরু করছি। তারপর তো আমি ভাবছি গান গাবো না, তখন ওই আহমেদ ইমতিয়াজ বুলবুল উনি ঝগড়া নিয়ে উপস্থিত। তখন কেমন লাগে বলো, আমি গানই গাইতে চাচ্ছি না, আর আমাকে গানই হচ্ছে খালি। আল্লাহরই মনে হয় এগুলি সব। হ্যাঁ, আল্লাহর, পুরোপুরি আল্লাহর ইচ্ছা, এবং আমরা সমৃদ্ধ হচ্ছি, বাংলা সঙ্গীতটা সমৃদ্ধ হচ্ছে। তো আমি এই প্রসঙ্গ ধরেই আমি আরেকটি গান, যে গানটি এরকম কিছুটা মান অভিমান ঝগড়ার মধ্য দিয়ে হয়েছিল, এবং ওই গানটি লিখেছিলেন শ্রদ্ধেয় অভিনেতা আল মনসুর, হ্যাঁ, বেলাল ভাই। হ্যাঁ, তারপর ওই ঘটনাটা খুবই জানতে, কারণ গানটা এত রোমান্টিক, কিন্তু এর পিছনের কাহিনীটা আসলে জানাটা খুবই জরুরি। পিছনের কাহিনীটা যে এত রুড, এটা তো কেউ জানে না। তখন তো বেলাল ভাই হচ্ছে আমার খুব জিগরি দোস্ত,
আচ্ছা, যদিও উনি আমার চেয়ে অনেক বড়, মানে বিশাল বিশাল ডিফারেন্স আর কি, প্রায় অনেক বড় উনি আমার চেয়ে। তো কিন্তু আমি ছোটবেলা থেকে একটু আসলে একটু রাশভারী ছিলাম বোধহয়, নাকি অনেক কিছু ভাবতাম। আমি সবসময় খুব ভাবতাম যে কোনো বিষয় নিয়ে। তো যাই হোক, বেলাল ভাইয়ের সাথে ঝগড়া, কথা বলি না। এখন বেলাল ভাই আসছে আর নিঝু ভাই আসছে আমাকে দিয়ে গান করাবে শিউলিমালা অনুষ্ঠানে। আচ্ছা, বিটিভিতে। বিটিভিতে তখন শিউলিমালাটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, বেলাল ভাইয়ের পরিচালনায়। আর আমি তো গান করবই না, হ্যাঁ। তখনও কিন্তু আমি নয়নের আলো করিনি। আচ্ছা আচ্ছা, এর মাঝখানটাতে মানে জন্ম থেকে জ্বলছি পরেই এটা। আচ্ছা, তারপর আমি তো করব না, যাই হোক অনেক বুঝিয়ে আমাকে নিজ ভাই রাজি করালেন। বেলাল ভাইয়েরই লেখা একটা গান। আমি বললাম ঠিক আছে, আমি গেয়ে দিতে পারি, কিন্তু আমি কোনো ভিডিও হবে না, নো শুটিং। মানে শর্ত জুড়ে দিলেন আর কি যে আচ্ছা তুমি গানটা গাও। ওরা তো জানে আমাকে বোধহয়। তারপরে গাইলাম, গাওয়ার 2 দিন পরে আসছে, সুমা চলো চলো বোন, চলো বোন, চলো বোন। আমি বলছি না, আমি তো যাব না। আমার কথা কিন্তু সত্যি কথা, আমি বলেছি আমি যাব না। 1 ঘন্টা ধরে আমাকে করতে করতে আচ্ছা গেলাম। মায়ের একটা শাড়ি ছিল ভাগ্যিস, আচ্ছা, ওই শাড়িটা পরে চলে গেলাম। আচ্ছা, এখন বেলাল ভাই আমার হাতে একটা ইয়ে ধরা দিল, নয় যে এটাকে কি বলে, সেলাই করে যে কুশক কাটা বা এরকম, এই টাইপের, ওটা ধরা দিল। আমার কথা হচ্ছে আমি ঝগড়া, আমি কোনো কথা শুনবো না ওনার। এখন অন্যকে দিয়ে আমাকে দিয়ে দিল, দেওয়ার পরে বলছে যে ওকে চুল খুলতে বলো। মানে আমার মনে হয় সিকোয়েন্স অনুযায়ী ওটাই, যে চুলটা এলো চুল। আচ্ছা আচ্ছা, আমি চুল খুলবো না। এই করতে করতে উনি ঠাস করে চুলটা খুলাই দিল। আমি তো রাগের চোট, এখন কি করা যায়, মানে আমি তো কোনোভাবে প্রতিশোধ নিতে পারছি না। আচ্ছা, তারপরে পুরো গানটাই আমি করলাম কি, নিচে তাকিয়ে তাকিয়ে। ও যতবারই বলে আমাকে যে মাথা তুলতে বলো, আচ্ছা, আমি ততই নিচে তাকিয়ে তাকিয়ে এভাবে করে করে পুরো গানটা আমার অলমোস্ট। সেই গানটা হচ্ছে ফুল ফোটে ফুল ঝরে। ফুল ফোটে ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে, সে তো ফিরে আসে না। সুরকারের নামটি নিঝু। হ্যাঁ, আমিনুর রহমান নিঝু। নিঝু ভাই রবীন্দ্রসঙ্গীত গাইতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা খুবই চমৎকার। অসময়ে নিঝু ভাই চলে গেছে, খুবই তার কম বয়সে নিঝু ভাই মারা যায় আর কি। কিন্তু তার এই একটা কাজই রয়ে গেছে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, বিরতি নিচ্ছি। আমাদের সাথে আছেন সামিনা চৌধুরী, সঙ্গে থাকুন। আজকে আসলে আমরা যে শিল্পীকে নিয়ে আমরা বসেছি, গানের আড্ডা দিচ্ছি, সেই শিল্পীর গানের যে পরিমাণ সংখ্যা, জনপ্রিয় গানের যদি আমি উল্লেখ করি, আলাপ শেষ হবে না। তো আমরা ছোট করে সেই সুন্দর সুন্দর গানগুলোর আমরা কিছু কিছু গল্প আমরা শুনবো। আপা, আমার পার্সোনালি আমার খুবই পছন্দের, শুধু আমার নাম, আমি জানি যে পুরো বাংলাদেশের মানুষের, পুরো যারা বাংলা গান শুনেন তাদের খুবই প্রিয় একটি গান, খুবই রোমান্টিক গান, ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায়। এটা নকিব খানের শুট ছিল, আর ডক্টর মোহাম্মদ আরিফ একজন ছিলেন, উনি ডাক্তার, তো ওনার লেখা ছিল গানটা। এটা ফার্স্ট অ্যালবামের গান। হঠাৎ একদিন জানে আলম, উনি যে গান করেন, জানে আলম সঙ্গীত শিল্পী, উনি আর নকিব খান এই দুজনে আমাদের বাড়িতে এলেন। এসে বললেন যে এরকম সুমা, আমরা একটা অ্যালবাম করতে চাচ্ছি। আমি তো তখন মানে সব কিছুতে আমার না, আমার সব কিছুতেই না। আমি আসলে অ্যালবাম এখন করব না। কেন তুমি করবা না? করব না, আমার ইচ্ছা নাই। আমার নাটাকে হ্যাঁ করানো এটা একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল, এখনও তাই। তবু এখন আমি নিজেকে কিছুটা শুধরেছি। যাই হোক, অনেকক্ষণ লাগলো, প্রায় 1.5 ঘন্টা লাগলো আমাকে, 2 ঘন্টার মতো লাগলো হ্যাঁ করাতে। আমি বললাম যে আচ্ছা দেখি, আমি ওই একই কথা, গানগুলি শুনি,
গানগুলো শোনার পরে আমি ইয়ে করব। আর নকিব খানের গান তো আমাদের সবারই খুবই পছন্দ, কি সুন্দর একটা ছন্দের একটা গান, একটা প্রতিটা সুইং গান আছে একটা গানের। এটা তারপরে তো একটা একটা করে গান বাছাবাছি শুরু হলো, এটাও তার মধ্যে একটা ছিল। আমার এমন কোনো কিছু মনে হয়নি গানটা, এটা আরো অনেক সুন্দর সুন্দর গান ওই অ্যালবামে আছে। হ্যাঁ, যেমন রাতের কবিতা তোমরা শোনো, তারপরে একটা ডুয়েট গান আছে আমার আর নকিব খানের, তারপরে রং বাহারি আছে, অনেক সুন্দর সুন্দর গান আছে। তো মানুষের কাছে এই গানটা ফট করে পৌঁছে গেল। আসলে আপা আমরা গানটা একটু শুনতে চাই আপা। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। মানে খুব সিম্পল সুর তো, যার জন্য মানুষের মনের মধ্যে ওটা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে। না, আপনার গায়কির খুবই চমৎকার গায়কের ঢং আছে, ওই ঢংটা আমার মনে হয় আর কি। সঙ্গীত, আমি খুবই সঙ্গীত প্রেমী, খুবই সঙ্গীত মানে শুনি আমি, ওই জায়গা থেকে বলছি যে আপনার গাঁথুনি আছে সুরের, তাই যে জন্য আমি প্রথমেই বলেছি যে সুরের কথা শিল্পী, সুরের কথা শিল্পী। ওই কথাগুলোকে আপনি সুন্দর করে গাঁথুনি দিয়ে গান করেন বলেই আমরা পছন্দ করি। কি জানি, আমি এখনো আমার মানে আমার গাওয়া বা আমার গায়কি বা কণ্ঠটাকে নিয়ে আমি অতটা বিশ্লেষণ করিনি। আপনার সময় বিশ্লেষণ করবে আপনার গানগুলো নিয়ে। আপা আরেকটি গান প্রসঙ্গে আমরা, মানে এই সময়কার গান, কন্টেম্পোরারি সং, এই যে গানটি আপনি রানী কুঠির বাকি ইতিহাস ফিল্মে আপনি গেয়েছেন এবং এই গানটির মাধ্যমে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 2006-এ মেবি। হ্যাঁ, 2006 মনে হয়। এই গানটি সম্বন্ধে আমরা একটু শুনতে চাই, মানে দর্শকদের আমরা জানাতে চাই। কিছুই না, আচ্ছা, আমাকে ফোন দিল টুটুল না তো, আমাকে বকুল ফোন দিল, আমার খুব প্রিয়, আমার অত্যন্ত স্নেহভাজন ভাই, ছোট ভাই, গীতি কবি সে, খুব ভালো গান লেখে। সুমাপা একটা গান, ছবির গান গাইতে হবে। আচ্ছা ওকে, আসছি, আমার কাজই তো গান গাওয়া। তো গেলাম, গিয়ে তো কথা হলো, শুনলাম গানটা, শুনে আমি বললাম বাহ ভালো। খুব একটা কিছু আমি ভেবে কিন্তু করিনি গানটা খুব একটা হবে সেই হবে বা এরকম কোনো মাথাতেই ছিল না। গেলাম, গানটা ডুয়েট ছিল, তো রেকর্ডিং হয়ে গেল, শেষ, এখানেই শেষ। আচ্ছা, হঠাৎ শুনতে পাচ্ছি ছবিটা রিলিজ হওয়ার পর, না তার আগে খুব প্রমোশন হলো গানটার। আসলে গানটা না, আমি শুধু এটার কখনোই এটার ভাগিদার না, গানটার রিদম যে ছিল ওটা একটু নতুনত্ব ছিল। গানের যে দৃশ্যায়নটা ছিল, এমনকি যে পপির যে গেট আপ, তারপরে কালার, সমস্ত কিছু সিকোয়েন্স, শর্ট, এভরিথিং খুব ডিফারেন্ট ছিল, যার জন্য গানটা না সবার মনের মধ্যে লেগে গেছে। এটা শুধু আমি একা না, একেবারেই না। যাই হোক, তারপরে তো মানে টিম ওয়ার্ক, একদম তাই, এবং এটাই হওয়া উচিত। আমাদের ছবিতে আমরা আরো অনেক গান গেয়েছি সূর্য, তুই বিশ্বাস করবে না, কত সুন্দর সুন্দর গান আমি করেছি, কিন্তু হয়তো বা প্রমোশন বা তোমার দৃশ্যায়নগুলা সেরকম বা মেকিংটা ওইরকম হয় না, ওইরকম হয়নি মনে হয়, সেই জন্য গানগুলা জানি, আমরা শুনেছি এরই মধ্যে আপনার অ্যালবাম রিলিজ হয়েছে এবং আপনার সাথে গান করেছেন ওপার বাংলার রাঘব চট্টোপাধ্যায়। এটা খুবই আনন্দের, আমরা খুবই অ্যালবামটা নিয়ে কিছু বলুন আপনি। অ্যালবামটা রাঘব চ্যাটার্জির সুর এবং আমার খুবই 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 প্রিয় একজন গীতিকবি জুলফিকার রাসেল, যার প্রতিটা কথা মনে হবে তোমার নিজের কথা, প্রতিটা কথা। তো ওর সমস্ত কথায় আমরা, এটা একটা ডুয়েট অ্যালবাম। আচ্ছা, আমার 4টা গান, রাঘব চ্যাটার্জির 4টা গান আর 2টো ডুয়েট, মোট 10টা গান। এই তো উনি সুর করে পাঠালেন। অনেক দিন ধরেই মানে রাসেল বলছিল যে সুমাপা একটা ডুয়েট, আমি তো ডুয়েট, ওই যে নো না, প্রথমেই না, সে নো, আমি মানুষ পায় না আর আপনি প্রথমেই না, আমি যে দেখ ডুয়েট অ্যালবাম আমি করব না,
ডুয়েট অ্যালবাম আমি খুব কম করি, একদমই আমি করি না। আচ্ছা আচ্ছা। তাই এই বলতে 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 যাই হোক, সেদিন তো যখন বললো সোমাপা, আমি তো রেডি করে ফেলছি সব, যে আচ্ছা ঠিক আছে কর। এই তো সাথে সাথে মানে ও এত অ্যাক্টিভ, সাথে সাথে কিছু গান টান রেডি করলো। আচ্ছা, গান টান আমরা কি বাছাবাছি আবার করে শুনতে পারি নতুন গান? আমরা খুব সুন্দর শুনতে সুন্দর পারি। কটা গান হয়েছে, হ্যাঁ, কিছু তার গান মধ্যে আপনি শুনতে একটা পারি। আছে এরকম প্রতিটা গানই তুমি একটা করে ঘটনা পাবে। আচ্ছা, হ্যাঁ, যেমন একটা গান আছে এরকম, একা রেখে গিয়েছিলাম ছেড়ে তো আর যাইনি, ফিরে এসে কেন তোমায় আগের মতো পাইনি, তোমার কাছে আমি কোনো হিরে মানিক চাইনি, তোমার কাছে আমি কোনো হিরে মানিক চাইনি, ফিরে এসে কেন তোমায় আগের মতো পাইনি, একা রেখে গিয়েছিলাম। বাহ, এইরকম আর কি। কি কথা, কি সুন্দর সুর। হ্যাঁ, তারপরে আরেকটা গান আছে একটা বন্ধু চাই, এই শিরোনামেই আর কি, টাইটেল। হ্যাঁ, গানটা এরকম, একটা বন্ধু চাই প্রয়োজনে সব সময় কাছে যেন পাই, একটা বন্ধু চাই। বাহ। আপা, আমার লোভ হচ্ছে জুলফিকার রাসেলের আরেকটি কথায় আপনি গান করেছেন, সেটা আচ্ছা। আচ্ছা, তুমি এমন কেন বলো তো? সত্যি ওই গানটি কিছুটা শুনবো, কারণ আমি নিজে শুনতে চাই। আচ্ছা, এটা চলো বাঁচি অ্যালবামের গত বছর যেটা বেরিয়েছিল, এটা ছিল এরকম, আচ্ছা তুমি এমন কেন বলো তো, তোমায় ভালো লাগে হাজারবার বলা হলো তো, অনেক তো ভেবেছো, ভেবে কি পেয়েছো, এবার পাখি হয়ে আমার সাথে চলো তো, আচ্ছা তুমি এমন কেন বলো তো, এই টাইপের। আসলে কি বলবো, এত সুন্দর সুন্দর গান হচ্ছে। এটা নকিব খানেরই শুট ছিল, ওই যে খুব সিম্পল। এই যে এত সুন্দর সুন্দর গান হচ্ছে, হ্যাঁ, আমাদের অডিও ইন্ডাস্ট্রি মানে কি মনে হচ্ছে, কি দাঁড়াচ্ছে আসলে বর্তমানে এই সময়টা? কি হয় কি, ভালো গান তো অনেক আছে, আমাদের দেশের অনেক সীমাবদ্ধতা আছে, এটাই সবচেয়ে সত্যি কথা। প্রমোশনটা খুব কম, এবং ধরো ধরো তুমি একটা কাজ করছো, তোমার যারা খুব কম জ্ঞান নিয়ে কাজ করছে বা কম পারছে তারাও হচ্ছে, এবং সেটার পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন তোমার ভালোটা কিন্তু অনেক সময় থাকবে না। মানে খারাপটা সংঘবদ্ধ, কিন্তু ভালোটা সংঘবদ্ধ হচ্ছে না ওইরকম কিছু। আর যারা প্রমোটার তাদের দায়িত্বটাই তো অনেক বেশি, তো তারা যদি ভালোটাকে রেখে যেটা কম ভালো সেটাকে যদি প্রমোট করে, তাহলে দেশটা কি জানছে কি যে আমাদের দেশে এগুলোই আছে, স্বাভাবিকভাবে তখন ভালোটা কমে যাচ্ছে। এটাই হচ্ছে দেশের অবস্থা। যেমন আমাদের বাংলাদেশের খেলাটাকে যে প্রমোট করা হচ্ছে, আমি তো মনে করি খুব ভালো কাজ হচ্ছে, খুবই ভালো কাজ। প্রমোশনেই কিন্তু মানুষের আস্থাটা বাড়ে, বাংলাদেশকে চিনছে মানুষ। হ্যাঁ, তো এটা তো করতে হবে। এখন আমি যেটা ভালো হচ্ছে না খেলা, সেই খেলাটাকে যদি আমি হাজারো প্রমোট করতে চাই অনেক কিছু দিয়ে, পৃথিবী জানবে যে বাংলাদেশ এইটুকুতেই শেষ। মানে বিশ্বের মানচিত্র বাংলাদেশ তো খুবই ছোট, কিন্তু আমাদের এই কিছু কিছু অর্জন পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে, পুরো বিশ্ব জেনেছে যে আমরা বাংলাদেশ। গানটাকে প্রমোট করতে হবে, কিন্তু যারা ভালো গায়, যেগুলো ভালো গান সেগুলোকে প্রমোট করতে হবে, এটা সত্যি কথা। এই সময়ের যারা নতুন প্রজন্মের যারা সঙ্গীত শিল্পী, তারা এক ধরনের দাবি করছে যে যারা আগের প্রজন্ম ছিল তারা ফ্যাসিলিটেড, কারণ মিডিয়া ছিল একটা, গান গাইলেই মোটামুটি সবাই জানতো, সবার কানে পৌঁছে যেত। বর্তমান সময়ে মিডিয়া প্রচুর, হ্যাঁ, ওইভাবে ঠিক মতো যদি গান করা হচ্ছে কিন্তু ওইভাবে সবার কর্ণগোচরে ওইভাবে যাচ্ছে না। এই যে একটা দাবি, কথাটা তো ঠিকই বলেছে, কারণ ওরা অনেক কষ্ট করে। তুমি আমার জীবনটাই দেখো, আমি কিন্তু একেবারেই কষ্ট করিনি, সত্যি কথা। আমি কষ্ট করেছি অন্যরকম, যেমন যেটা ওরা হয়তো বা পারবে না, অনেকেই পারবে না। আমি অনেক ত্যাগ করেছি, এখানে যাব না, ওখানে যাব না, এই গানটা আমি করব না, তারপরে এখানে আমাকে টিভিতে রোজ ডাকবে, আমি যাব না। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো কম্পিটিশনের যুগ, যেহেতু ওরা প্রতিদিনই সব জায়গায় চলে যাচ্ছে, এই ত্যাগটা আবার ওরা পাচ্ছে না। আবার ওদের যে ত্যাগটা, সেটা হলো ওরা খুবই
পরিশ্রম করে, চেষ্টা মানে করে, সঙ্গীতের চেয়ে আত্মপ্রচারটাই বেশি হচ্ছে ভিডিওটা করছে, না হলে তো আবার এখন হচ্ছেই না। ভিডিওর যুগ চলে আসছে, এটা ওরাই নিয়ে আসছে, আস্তে আস্তে ভাবছে যে এটা হবে, এটা হলেই ভালো। আমার মনে হয় ভালো গান করুক, ভালো গান করুক, ভালো গান করুক, এসে যাবেই। আচ্ছা আপা, আরেকটি প্রসঙ্গ, আমরা আবারও কিছু আনন্দতে ফিরে যাই। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, এই গানটির কাহিনীটা খুব মানে জানতে ইচ্ছে করছে। এটা তো ওই যে এটাও ছবির গান, ওখানে আমার আঁখি মিলন ফিল্মের গান। একটা দুটা গান ছিল ওখানে আমার, একটা ছিল আমার আর সাবিনা ইয়াসমিনের দুই বোন, শোন রে বুবু শোন, আচ্ছা, আরেকটা হচ্ছে আমার আর অ্যান্ড্রুদার নায়ক নায়িকার গলায়। আচ্ছা, গরু গাড়িতে করে নিয়ে যাবে সুচরিতাকে, ইলিয়াস কাঞ্চন, আর ওই গানটা চ্যাঁচো শব্দ হচ্ছে, মানে এত সুন্দর, রেকর্ডিং এর সময় আমাদের সব একদম লাইভ, আচ্ছা সবাই বাজাচ্ছে, আমরা দেখছি, একজনের যদি ভুল হয় টোটাল জিনিসটাই শেষ। অনেকবার ভয়েস দিতে হতো আর কি, খুব ভালো লেগেছিল। আর ওখানে একটা হুইসেল ছিল, হুইসেলটা দিতে চাচ্ছিল না অ্যান্ড্রুদা, ওটা সুমা খুব ভালো পারে হুইসেল দিতে, আচ্ছা ওকে দাও হুইসেল বাজাতে। আমি যে আমার গলায় হুইসেল যাবে ইলিয়াস কাঞ্চনের গলায়, অ্যান্ড্রুদা এটা কি বললেন আপনি? আপা, এই গানটি আমি খবর নিয়েছি, আপনাকে নিয়ে পড়াশোনা করতে হয়েছে এই প্রোগ্রামটা করার আগে। থ্যাংক ইউ সো মাচ, যেটা অনেকে করেন। হ্যাঁ, আমার মানে আমি চেষ্টা করেছি, আমার প্রোডিউসার চেষ্টা করেছেন। এই গানটি শেষ করার পরে সম্ভবত আহমেদ ইমতিয়াজ বুলবুল আপনাকে বলেছিলেন যে আপনার ভয়েসটা আশা ভোসলের মতো হয়েছে। হ্যাঁ, আবার এটাও জানি যে আশা ভোসলেকে আপনি খুবই আইডল মানেন। ওনার সাথে কোনো স্মৃতি যদি বলেন। আশা ভোসলের সাথে ওটা আমার জীবনের একটা, কি বলবো, পূর্ণতা। কারণ তুমি ছোটবেলায় যাকে নিয়ে স্বপ্ন দেখছো যে তুমি একদিন তার সাথে দেখা করবে, সেটা তোমার পূরণ হয়ে গেল, তোমার জীবনের একটা কত বড় পাওয়া বলো, এটা সবাই পায়। তা আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখনও আমি কিন্তু নাটকের জন্যই প্র্যাকটিস করছি। হ্যাঁ, তারপরে বেলাল ভাই আসে, বেলাল ভাইয়ের সাথে আমি প্র্যাকটিস করি, কথা বলি। ওই সময় একদিন একটা গান শুনলাম, ছন্দে ছন্দে গানে গানে, আশা ভোসলের। আমি তখন ভাবলাম যে মানে এইটুকু জায়গা দিয়ে মানুষ কিভাবে এত কিছু করতে পারে। আমার একটা সবসময় একটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার আমার ভিতরে, বুঝছো, নট দ্যাট যে আমি গান করব, মানে এই গানটা আমার তুলতে হবে। তখন থেকে উনাকে আমার একটা দেখার শখ ছিল, এবং উনার বাসায় আমার কাজ করার শখ ছিল। উনার বাসায় কাজ করবেন? কাজ করলে আমি তো উনি রেওয়াজ করার সময় আমি দেখতে পাবো যে উনি কিভাবে গান করছেন। এই শখ আমার পূরণ হলো 2011 সাল না 12 সালে, হ্যাঁ 11-তে, মুম্বাইতে নাকি বোম্বেতে আমাদের একটা ডুয়েট অ্যালবাম করার কথা, রাসেলের কথায় আমি, আশা ভোসলে এবং সোনু নিগম আর এরকম। তো উনি ভয়েস, তখনই আমি বললাম যে আমি তো ইয়ে করব, দেখা করব। তো উনি আমাকে আমন্ত্রণ জানালেন, ইনভাইট করলেন। তারপর গেলাম, যাওয়ার পরে 15 মিনিটের মতো থাকার কথা ছিল সেখানে, আমরা 1 ঘন্টা ধরে দুজনে গান করলাম। এবং উনি আমাকে তো পাশে বসতে বললেন। তুমি বিশ্বাস করো সূর্য, আমি তখন ভুলেই গেছি যে আমি গান গাই। আমি তখন ক্লাস 7-এর সেই সুমা হয়ে গেছি। আমি তো ওনার পাশে বসতে পারি না, কিন্তু উনি কিন্তু আমাকে বাংলাদেশের একজন শিল্পী হিসাবে আমাকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন, হ্যাঁ, খুবই অনার করে। আর আমি ভাবছি আমি তো সুমা, সেই সুমা, হ্যাঁ। আমি তো আপনার পাশে বসবো না, আমি এখানে বসবো। উনি তো আরো মানে হয়ে গেলেন। তারপরে আমি নিচে বসেই একেবারে গান, একটার পর একটা গান, তারপর ওনার গজলগুলো, ওনার বাংলা হিন্দি গানগুলো সবগুলো আমরা দুজনে মিলে গেলাম। উনি সব ঘটনাগুলো বলল। এরকম মানে বিশাল পাওয়া আমার জন্য। রাসেলকে আমি ধন্যবাদ জানাই, রাসেল ছাড়া এটা হতো না। আপনি আধুনিক গান, ফিল্মের গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি করেছেন। আপনার রবীন্দ্রসঙ্গীত আমরা শুনতে চাই। রবীন্দ্রসঙ্গীত তো সবার প্রাণের গান আসলে। প্রতিটা মানে রবীন্দ্রনাথ তো মানুষের মনের প্রতিটা জায়গায় ঢুকে ঢুকে সব লিখেছেন।
তো আমার একটা অ্যালবামই করেছি সাহস করে, তোমার খোলা হাওয়া। তো ঠিক আছে, ওখান থেকে একটু করে গাই যে কোনো একটা গান। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আপা আসলে আপনাকে পুরোপুরি দীর্ঘ একটা সময় নিয়ে আপনার সাথে না বসলে হবে না, কারণ আপনাকে এক পর্বে বোঝা মোটেও সম্ভব না। আপনার যে গানের যে পরিধি, আপনার কবিতা পড়ার প্রহর, ওই গানটি শুনেই আমরা, যদি বলতে পারেন মানে গান শুনে কবিতা পড়ার আগ্রহটা জেগেছে আমাদের। তাই নাকি? ওইটাই, আমরা ওই গানটি শুনবো, শুনে শুনে বিদায় নিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক। স্পেশালি সূর্যকে, বিপুলকে, ক্যামেরার সবাইকে, এটিএন নিউজকে এবং মিউজিককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এই সুন্দর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কবিতা পড়ার প্রহর এসেছে রাতে নির্জনে, জোনাকের আলো নেভে আর জলে শালমহুয়া বনে, জোনাকের আলো নেভে আর জলে শালমহুয়ার বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতে। সৌজন্যে টেলিটক।